নীলা খান আর আশফি চৌধুরী দুজনই প্রবাসী বাংলাদেশি। দুইজনই একই ওয়াসাটিতে পড়ছে। আশফির বাবা আশরাফ চৌধুরী সেই শহরের নামকরা একজন ব্যবসায়ী আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শহরের আরও একজন নামকরা ব্যবসায়ী। তিনি হলেন নীলার বাবা রেজা খান দাড়ি। ইদানিং তিনি অনেক দূর এগিয়ে তার সুনাম অর্জন করেছেন। নীলা দেখতে ছিল অনেক সুন্দরী। এক কথায় পড়ি, কিন্তু সে অনেক জেদি আর কিছুটা অহংকারী। বাবার একমাত্র আদরের কন্যা সে, আর ওয়াসাটি এর শত শত ছেলের ক্রাশ। বিদেশেই জন্ম, তাই বিদেশি কালচারেই সে বড় হয়। সে ক্যাম্পাসে আর ক্লাসে বিনা কারণে ছেলেমেয়ের কষ্ট দেয়, বিভিন্ন রকম শাস্তি দেয়। তাকে একরকম ভয়ই পায় সবাই। সে ক্যাম্পাসে যা ইচ্ছা তাই করতে পারে। ক্যাম্পাসের কর্তৃপক্ষও কিছু বলে না, ভয়, কারণ সবকিছু তার বাবার অ্যান্ডারে। আর ওখানেই আশফি অ্যাডমিট হয়। আজ তার ক্লাসের প্রথম দিন। তার বন্ধুদের সাথে সিঁড়িতে বসেছিল, এমন সময় গাড়ি থেকে একটা মেয়ে নামল, আর সেইটা নীলা। আশফি দেখেই হা করে তাকিয়ে থাকল। পাশে থেকে একটা বন্ধু বলে উঠল, ও হচ্ছে নীলা, আমাদের কুইন। আশফি হা করে তাকিয়েই বলল, আমি জীবনেও এত সুন্দরী মেয়ে দেখিনি। নিশ্চয়ই বাঙালি হবে, কিন্তু লাইফস্টাইল এই দেশের কালচারে প্রথম দেখায় আমি তো এর প্রেমে পড়ে গেলাম। নীলা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিল, এমন সময় সে একটা ছেলেকে থাপ্পড় দিল আর বলল, আমি যাওয়ার সময় তুই সরে দাঁড়াসনি কেন? এত সাহস তোর আজকেই তোকে ক্যাম্পস থেকে বের করে দেব। ছেলেটা তখনই নীলার পায়ে পড়ে বলল, এমনটা করো না, আমার অনেক ক্ষতি হয়ে যাবে। নীলা হেসে বলল, এই নীলা কাউকে ক্ষমা করে না, বলেই একটা লাথি দিয়ে উপরে চলে গেল। এরপর ছেলেটাকে ক্যাম্পস থেকে বের করে দেওয়া হল। আশফি তাকিয়ে সব দেখছিল, মানুষ এত খারাপ কি করে হয় এই সামান্য কারণে কারো ক্যারিয়ারটাই শেষ করে দিল। তখন তার বন্ধু বলে উঠে, এই মেয়ের কথাই আমাদের সবার শুনতে হয়, না হলে আমরা এখানে কেউ টিকে থাকতে পারব না। সবার ওপর অত্যাচার করে ও। আশফি, হোয়াট? আমি শুনতে পারব না। ওকে একটা শিক্ষা দেয়া উচিত। এরপর ক্লাস টাইম যখন নীলা ক্লাসে ঢুকল, সবাই দড়িয়ে গেল, শুধু আশফি বাদে। সেইটা দেখে নীলা তার ফ্রেন্ডকে বলল, ছেলেটা কে রে? আগে তো দেখিনি। মেহরাজ, মানে নীলার ফ্রেন্ড বলল, আজই এসেছে নতুন। নীলা, ওরে বলে দে নিয়মকানুন আর দাঁড়াতে বল। তখন আশফি এসে বলল, তুমি কে যে আমি দাঁড়িয়ে সম্মান জানব? আমাদের মতোই তো একজন স্টুডেন্ট। নীলা রাগী চোখে তাকিয়ে আশফিকে একটা থাপ্পড় দিল। সবাইকে অবাক করে দিয়ে আশফিও নীলাকে একটা থাপ্পড় দিয়ে দিল। নীলা রাগী চোখে তাকিয়ে আশফিকে একটা থাপ্পড় দিল। সবাইকে অবাক করে দিয়ে আশফিও নীলাকে থাপ্পড় দিয়ে দিল। আশফি তারপর বলা শুরু করল, কি ভাব নিজেকে রানী এলিজাবেথ, যে যখন তখন সবার উপর হাত ওঠাও? এটা কি তোমার বাবার ক্লাস, যে ক্লাসের সবাই তোমার কথা শুনে চলবে? এখনো সময় আছে, নিজেকে শোধরাও। নীলার গালে থাপ্পড় লাগায়, গালের এক পাশটা লাল হয়ে গেছে আর চোখ দুটো
রাগে ফুসসে লাল চোখ নিয়ে বড় বড় চোখ করে আশফির দিকে তাকিয়ে আছে। ছেলেটা এমন করে বসবে যা তার কল্পনাতেও ছিল না। এমন দুঃসাহস কারো কোনো দিন হয়নি। এবার নীলা চেঁচিয়ে বলল, বুঝেছি, তোর মরার পাখনা গজিয়েছে, তাই এখানে এসেছিস। তুই কি আমার ক্ষমতাটা দেখতে চাস? আমার গায়ে হাত তুলেছিস তুই। যে হাত দিয়ে আমায় মেরেছিস সে হাত কেটে নিব আমি। তোর এমন অবস্থা আমি করব সারা ক্যাম্পস মনে রাখবে আর ভয় কেঁপে উঠবে। আশফি সাথে সাথে ওর দিল, আমার গায়ে হাত তোলার অধিকার আপনাকে কেউ দেয়নি। আর কি বলছেন, আমার হাত কাটবেন? একই অপরাধ তো আপনিও করেছেন, বিনা কারণে আমাকে থাপ্পড় মেরে। আপনার শাস্তির পরিমাণ কেমন হওয়া উচিত একটু বলবেন? তারপর আশেপাশে সবার দিকে তাকিয়ে বলল, হ্যালো উপস্থিত জনগণ, আপনারাই বলেন উনার কি শাস্তি হওয়া উচিত? সেই সময় আশফির এক বন্ধু আশফিকে ওখান থেকে সরে নিয়ে আসার চেষ্টা করছে আর বলছে, আশফি, অনেক বলে ফেলেছিস, আর তুই কার গায়ে হাত তুলেছিস? জানিস তুই নীলাকে চিনিস না। এবার আশফি অনেক জোরে চিৎকার করে বলল, নীলা আমায় চেনে না। নীলা তখনই তার ফোনটা হাতে নিয়ে বাহিরে গাড়িতে বসে থাকা তার বডি গার্ডকে বলল, 5 মিনিটের মধ্যে আমার ক্লাসরুমে 10 জন গার্ডকে পাঠাও, একটা ছেলেকে পিটিয়ে তার সব হাড্ডি ভেঙ্গে দিতে হবে, এক্ষুনি পাঠাও। গার্ডটা বলল, ওকে ম্যাম। যেই কথা সেই কাজ, 5 মিনিটের মধ্যেই ক্লাসরুমে নীলার 10 জন গার্ড চলে এল। নীলা হাত দিয়ে ইশারা করে আশফিকে তাদের দেখিয়ে দিল। গার্ডগুলো ইয়েস ম্যাম বলে আশফির দিকে এগিয়ে গেল। ক্লাসের সবাই অবাক আর একরাশ ভয় নিয়ে ঘটনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নীলা তখন সবাইকে উদ্দেশ্য করে বলল, এই ক্লাস থেকে কেউ বাহিরে যাবে না, আর বাহিরের সবাইকে এখানে ডেকে নিয়ে এসো। সবাই ওর ভয়াবহ অবস্থাটা নিজের চোখে দেখবে। হা হা হা। বিকট একটা হাসি দিয়ে আশফির দিকে তাকালো। আশফি তখন বলে উঠল, ওয়েট ওয়েট, দেখার জন্য আরও একটু লোক জড়ো করে নেই তাহলে কেমন? এটা বলে আশফি তার ফোন বের করে তার বাবাকে ফোন দিল, হ্যালো ড্যাড, আমার ক্যাম্পসে কিছু গার্ডকে পাঠাতো কুইকলি। বলতে বলতেই সেখানে আশফিরও বেশ কয়েকজন বডি গার্ড চলে এল। সবাই শুধু হা করে দেখছে, কি হচ্ছে এসব? ক্লাসে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে সবার। এরপর নীলার বডি গার্ডরা আশফিকে মারতে গেলে আশফির গার্ডরা বাধা দেয়, আর ধাস্তাধস্তি থেকে মারামারি শুরু হয়ে যায় দুই গ্রুপের মধ্যে। ক্লাসে ভাঙচুর হচ্ছে প্রচুর। সবাই ভয়ে রুমের বাহিরে চলে যায় মারামারি করতে করতে। গার্ডরাও রুমের বাহিরে চলে আসে। বেশ কিছুক্ষণ পর আরও গার্ড আসতে শুরু করে। ভয়াবহ মারামারি লেগে গেল ক্যাম্পাসে। ক্যাম্পাসের প্রশাসন বিভাগ পুলিশে খবর দেয়, আর পুলিশ এসে সব শান্ত করে এবং দুই গ্রুপের মারামারি লিডার নীলা ও আশফি দুইজনকেই থানায় ধরে নিয়ে যায়। ক্যাম্পাসের প্রশাসন বিভাগ পুলিশে খবর দেয়, আর পুলিশ এসে সব শান্ত করে এবং দুই গ্রুপের মারামারি লিডার নীলা ও আশফি দুইজনকেই থানায় ধরে নিয়ে যায়। 1 ঘন্টা পর
পাশাপাশি লকআপে দুইজন মানে আশফি আর নীলা, দুইজন একে অপরের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ওই দেশের স্থানীয় পুলিশদের মতে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ওদের দুইজনের নামেই কেস হয়ে গেছে, আর তাই পুলিশ ওদের আলাদাভাবে দুইজনকেই লকআপে আটকে রেখেছে। প্রায় আধা ঘন্টা পর খান গ্রুপ অব ইন্ডাস্ট্রির ওনার রেজা খান মানে নীলার বাবা মেয়ের থানায় আটকে থাকার খবর পেয়ে ছুটে আসেন। এসেই পুলিশদের ধমকাধমকি শুরু করেন আর তার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে উনার পুলিশ বন্ধুকে ফোন করেন এবং পুলিশেরা আর কোনো পদক্ষেপে না গিয়ে সরাসরি নীলাকে ছেড়ে দেয়। নীলা লকআপ থেকে বেরিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরল আর রেজা খান মেয়ের মুখে হাত দিয়ে বলল, মামনি আমার, দেখো তো এই কয়েক ঘন্টায় মামনির মুখটা কেমন শুকিয়ে গেছে, চলো মামনি বাসায় গিয়ে এখন রেস্ট নিবে। আর পুলিশদের উদ্দেশ্যে করে বললেন, নেক্সট টাইম এমন ভুল করলে কিন্তু আপনাদের খবর করে দিব বলে দিলাম। পুলিশেরা হাতের ইশারায় আবারও ক্ষমা চেয়ে নিল। লাইক এবং ফলো মাই পেজ # আপডেট কাহিনী। নীলা বাবার দিকে তাকিয়ে ভুবন ভোলানোর একটা মিষ্টি হাসি দিল। আর যাওয়ার সময় আশফির লকআপের কাছে গেল, রাগী লুক দেখিয়ে বলল, আজকে তোর জন্য আমাকে পুলিশ ধরে এনে লকআপে রাখল, এর প্রতিশোধ তো আমি নিবেই, শায়েস্তা করব তোকে। আশফি বাঁকা একটা হাসি দিয়ে নীলার দিকে তাকিয়ে আছে আর বলছে, আমাকে শায়েস্তা করতে গিয়ে তোমার কি শাস্তি হবে সেইটাও মাথায় রেখো। আজকে দেখলেই তো তার নমুনা। নীলা তখন আশফিকে ইডিয়ট, বদমাইশ, বেহায়া, শুয়োর, গন্ডার আরও কতগুলো গালাগালি দিয়ে ওখান থেকে চলে গেল। তার কিছুক্ষণ পর চৌধুরী সাহেব মানে খান গ্রুপের প্রতিদ্বন্দ্বী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আশরাফ চৌধুরী এসে তার ছেলে আশফি চৌধুরীকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেলেন। গাড়িতে যাওয়ার সময় আশফির বাবা তার ছেলেকে বললেন, কাহিনী কি রে বলতো আশফি? আশফি, ওহো ড্যাড, এখন ছাড়ো তো এসব, বাসায় গিয়ে ঘুমাবো। আশফি বাসায় গিয়ে ড্রয়িং রুম থেকে নিজের রুমে যাচ্ছিল, তখন আশফির মা বলে উঠল, ওরে বাপরে, ছেলে আমার প্রথম দিন ক্লাসে গিয়েই মারামারি করে জেলে ঢুকে থানা পুলিশের সাথে সাক্ষাৎ করে এই তার পড়াশোনা করার নমুনা। বলতেই হয় কি গুণধর ছেলে আমার। আশফি আর কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা লক করে দিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল, আর সাথেই ঘুম। এদিকে নীলা বাসায় এসে রুমে প্রচুর ভাঙচুর শুরু করে দিয়েছে, কোনোভাবেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। ইতিমধ্যে রুমের সব জিনিস প্রায় ভেঙে ফেলেছে। দুইজন সার্ভেন্ট বাধা দিতে গিয়েছিল, তখন কাচের টেবিল ভেঙে সেই কাচ আর টেবিল দিয়ে তাদের মেরে আহত করে দিয়েছে। সেই দুইজনকে হসপিটালে পাঠানো হয়েছে। ভয় আর সেই রুমে কেউ যাচ্ছে না, শুধু সার্ভেন্টরা দরজার বাহিরে থেকে বলছে, ম্যাম এবার থামুন, ডিনার করে নিন, না হলে সাহেব এসে দেখলে আমাদের চাকরি থেকে আউট করে দেবে। নীলা চেঁচিয়ে বলে উঠল, আমি খাবো না, একটা ইডিয়টের বাচ্চা আমাকে থাপ্পড় দিয়েছে। এই নীলাকে এত দুঃসাহস, এর চরম প্রতিশোধ নিব আমি। আশফি তুই রেডি থাক, তোর কি হাল করব তা তুই নিজেও ভাবতে পারবি না।
সেই সময় নীলার ফোনের রিংটোন বেজে উঠল। ফোনটা আছাড় মেরে ভাঙতে যাবে তখনই দেখল মাম্মাম ফোন দিয়েছে, মানে নীলার মা। তিনি বাংলাদেশে গিয়েছে নীলার নানু বাড়িতে। 10 দিন যাবৎ ওখানেই আছেন, পরশুদিনই অস্ট্রেলিয়াতে ফিরবেন। ফোন রিসিভ করেই বলল, হ্যালো মাম্মাম, তোমাকে আমি খুব মিস করছি, তাড়াতাড়ি বাসায় চলে এসো। নীলার মা ওপাশ থেকে বলে উঠলেন, হ্যাঁ সোনা, আসবো তো, পরশুদিনই আমি চলে আসব। সাথে তোর নানু, খালা, খালু, সিনথিয়া, খালাতো বোন, তোর ফরহান ভাইয়া, মিথিলা ভাবি, ওরা সবাই আসছে। নীলা খুশিতে লাফিয়ে বলে উঠল, ওয়াও, রিয়েলি মাম্মাম। নীলার মা, ইয়েস সোনা, কিন্তু আমি সার্ভেন্টদের কাছে শুনলাম তুমি রাতে এখনো ডিনার করনি। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে এই কয়দিন নিজের কেয়ার করবে, তাহলে এসব কি শুনছি আমি? নীলা তখন বলে উঠল, সরি মাম্মাম, আমি এখনই খেয়ে নেব। নীলার মা, ওকে ঠিক আছে, আমি রাখছি তাহলে, রাতে আবার ফোন দিব। নীলা, ওকে মাম্মাম। রাত 11টা বাজে। আশফির ঘুম মাত্র ভাঙল, ফ্রেশ হয়ে নিচে এসে ডিনার করে টিভি দেখছিল, তখনই আশফির মা বলে উঠল, তা সেকেন্ড দিন কি করবি ভাবলি কিছু? প্রথম ক্লাসের দিন তো মারামারি করে লকআপে। সেই সময়ই বাংলাদেশ থেকে নিয়ে আসা ওদের কাজের লোক শেফালি বলে উঠল, ছোট ভাইজান আপনি জেলে গিয়েছিলেন? ও মা গো, কেন ভাইজান, কি করছিলেন আপনি? তখনই আশফির বড় ভাই আশিক চৌধুরী আর তার বউ জেনিফা ভাবি অবাক হয়ে আশফির দিকে তাকালো, আর তার ভাই আশিক সাথে সাথে বলে উঠল, চুপ কর শেফালি। আর আশফি, এই ঘটনা কখন ঘটল? আজ না তোর ক্যাম্পসের প্রথম দিন ছিল, তা ক্লাস না করে জেলে কেন গেলি? কোনো মেয়ে ঘটিত ব্যাপার নয় তো? জেনিফা ভাবিও বলে উঠল, হ্যাঁ আশফি, কি হয়েছিল বলতো? শেফালিও বলে উঠল, হ ভাইজান, কোনো সে শয়তান মাইয়া। আবার আশিক ভাইয়া বলতে থাকে, হ্যাঁ আশফি, সব খুলে বল, পারলে আমরা ব্যবস্থা নিচ্ছি, এখন খুলে বল সব। এবার আশফি চিৎকার করে জোরে বলে উঠল, উফ, আমি এখন কিচ্ছু খুলতে পারবো না, শীত করছে খুব। বলেই রাগ দেখিয়ে টিভি অফ করে চলে গেল। আশফির বাবা তা দেখে পেপার হাতে নিয়েই বলল, আহা, ছেলেটাকে এত বকাবকির কি আছে? আমার ছেলের মতো এমন হীরের টুকরো ছেলে আর কোথাও পাওয়া যায়, তোমারাই বল। আশফির মা সাথে সাথে চেঁচিয়ে বলে ওঠে, এই তোমার লাই পেয়ে পেয়েই তো ছেলেটা আমার এত জেদি হয়ে গেছে, আর কারো কোনো কথাই শোনে না। তোমার কি ওকে নিয়ে কোনো চিন্তাই নেই? শোনো আশফির বাবা, ফের ছেলে যদি কিছু করে বসে, তাহলে তোমার এক দিন কি আমার 20 দিন একটা বিহিত করে ছাড়ব, এই আমি বলে দিলাম। আশফি রুমে গিয়ে আবার দরজা লক করে শুয়ে ভাবছে, আজকে ওই মেয়েটার জন্যই আমার এত অপমান সহ্য করতে হলো। কি যেন নাম তার? নীলা খান। দেখতে এত সুন্দরী যে দেখে আমার তো মাথাই নষ্ট হয়ে গেছে। সব কিছু এখনো চোখে ভাসছে, যে কেউ তার রূপের প্রেমে পড়ে যাবে, যাকে বলে অপসরী। অসাধারণ তার চোখের চাহনি, কিন্তু ব্যবহার ওমন কেন? তখনই সেই থাপ্পড়ের দৃশ্যটা মনে হয়ে গেল তার। আর রাগে ফোনটা হাতে নিয়ে তার বন্ধুকে কল করল।
ওপর পাশ থেকে। আরিয়ান, হ্যাঁ আশফি বল। আশফি, আজকে ক্লাসে যে মেয়েটা আমাকে থাপ্পড় দিয়েছিল মানে নীলা, ওই নীলার পরিচয় আর অ্যাড্রেসটা আমাকে এখনই মেসেজ কর তো। আরিয়ান উত্তেজিত হয়ে বলে ওঠে, মাথা খারাপ নাকি? আশফি, তুই এখনো ওই মেয়েকে ধরে বসে আছিস? ভাই প্লিজ বাদ দে না, ওই নীলা অনেক ডেঞ্জারাস। তুই চিনিস না ওর পরিচয়? ওর বাবা একজন নামকরা বিজনেসম্যান, উপরের লেভেলের অনেক লোকের সাথে ওঠে বসা, এমনকি এই দেশের আইনও তার হাতে। আশফি, আরে গাধা, চিনি না দেখেতেই তো চিনতে চাচ্ছি, তাড়াতাড়ি ওর নাম পরিচয় সব ডিটেইলস আমাকে পাঠিয়ে দে। আরিয়ান, আমি তোকে বিপদের মুখে ফেলতে পারি না ভাই, তুই নিজেও মরবি আর নীলা জানতে পারলে আমাকেও আস্ত রাখবে না। আশফি রেগে বলে উঠল, আর এখন তুই আমাকে ওর অ্যাড্রেস ডিটেইলস ইনফরমেশন না দিল আমি তোকে আস্ত রাখব না। আরিয়ান, আচ্ছা আচ্ছা দিচ্ছি, এত চেতস কেন? কিন্তু কিছু করিস না ভাই, আমার ভয় করতাসে। আশফি শান্ত গলায় জবাব দিল, ওকে বাবা, কিছু করব না, এখন পাঠিয়ে দে, রাখছি। পরদিন দুপুর 12টা। ক্যাম্পাসে একটা মেয়ে একসাথে অনেকগুলো বই নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, তার পিছনে পিছনে নীলা উঠছে আর বলছে, এই কয়েকটা বইয়ের ভার নিতে পারছিস না? তাড়াতাড়ি পা চালা, না হলে লাথি মেরে ফেলে দেব। মেয়েটা তখন তাড়াতাড়ি উঠতে গিয়ে সব বই সিঁড়িতে ফেলে দিল। নীলা সাথে সাথে রেগে বলে উঠল, এটা কি করলি তুই? সব বই ফেলে দিলই। মেয়েটা ভয়ে ভয়ে জবাব দিল, বইগুলো অনেক ভারী ছিল। নীলা আরো রেগে চেঁচিয়ে বলে ওঠে, কি ভারী ছিল তাই না? তোকে দিয়ে আমি এর থেকেও ভারী জিনিস টানাবো, আয় আমার সাথে। বলেই টানতে টানতে মাঠের দিকে নিয়ে গেল। নীলা, লাইব্রেরি থেকে নিয়ে আসা আমার বই গুলো তো সিঁড়িতে ফেলে দিলই, এখন লাইব্রেরি থেকে একটা বুক শেলফ আনবি বই সহ, আমি এখানে বসে পড়ব। মেয়েটা অবাক হয়ে বলল, আমি বুক শেলফ এখানে আনব কি করে? অত বড় জিনিস মাঠে আমি কি একা আনতে পারব? আমাকে মাফ করো, ছেড়ে দেও। নীলা, কি পারবি না? তখন আশেপাশে তাকিয়ে দেখে গাছের নিচে বড় বড় পাথর, আর তা দেখে সাথে বলে উঠল, ওই পাথরগুলো এখানে আয়। কথা মতো মেয়েটি পাথরগুলো নিয়ে আসছিল, কিন্তু মাঝপথে ফেলে দিল, আর নীলার সাথে সাথে তাকে সেই পাথর উঠিয়ে মেয়েটাকে মারতে নিলে সেই সময় আশফি আসে ওখানে। সে এতক্ষণ সব দেখছিল। আশফি, এক্সকিউজ মি, তুমি এটা করতে পার না? সেও একজন মানুষ, বিনা কারণে ওরে এভাবে শাস্তি দিতে পারো না তুমি। নীলা, অবশ্যই পারি, সে আমার বই নিয়ে আসতে গিয়ে ফেলে দিয়েছে। আর আমি কি পারি? না, তা তুমি বলার কে? যাও এখান থেকে, বলেই মেয়েটাকে টেনে নিয়ে যাচ্ছে। আর মেয়েটার উদ্দেশ্য বলছে, তোর ব্যবস্থা আমি পরে করছি, আগে ক্লাসটা করি। ক্লাস শুরু হলো, আর যথাসময়ে ক্লাস শেষও হলো। ক্লাস শেষে সবাই চলে যাচ্ছিল, এমন সময় ক্লাসের একটা ছেলে পা স্লিপ করে ফ্লোরে পড়ে গেল। ছেলেটা আর কেউ নয়, সেটা আশফি। তখন নীলা হাসতে হাসতে আশফির কাছে এসে বলে উঠিল, কি মি আশফি, এত সহজে পার পেয়ে যাবি তুই? ওই দিনের থাপ্পড়টা তো আমি ভুলি
নি, আবার আজকে কোনো অধিকারে তুই ওখানে কথা বলতে এলি? সত্যি তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। আশফি তখন বলে ওঠে, অধিকার দিল বুঝি? আমাকে বলতে দেবে? নীলা এটা শুনে আশফির দিকে আরো এগিয়ে গিয়ে বলে ওঠে, মানে কি? কি বলতে চাস তুই? তখনই আশফি হঠাৎ করেই নীলার হাত ধরে জোরে টান দিল, আর নীলা তাল সামলাতে না পেরে সেও ফ্লোরে স্লিপ করে পড়ে গেল। ফ্লোরে পড়ে আউকিরে চিল্লিয়ে কোমর ধরে কান্না কান্না কণ্ঠে বলে, আয়া ওহহ, আমার পাটা বোধহয় ভেঙে গেছে। মেহরাজ, তোরা কে কোথায় আছিস? আমাকে ধরে ওঠা জলদি। আশফি এবার হাসতে হাসিতে বলে, বলেছিলাম না আমাকে শায়েস্তা করার আগে নিজের কি হবে সেইটা ভেবে রাখতে। বলেই আবার হা হা করে হাসতে থাকে। নীলা, আশফি, তোর জন্য এবার ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, জোরে চেঁচিয়ে বলছে আশফি। আচ্ছা, তাই? তাহলে তোমার জন্য করছে, নিজেকে কিভাবে সামলাবে সেটা এখন থেকে ভাব। আর অধিকারের কথা বললে না তখন? তুমিই বা কোনো অধিকারে এতগুলো মানুষের ওপর যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে অত্যাচার কর। নীলা, আই জাস্ট কিলু। অনেক রেগে গেছে এবার, রাগে চোখ দিয়ে পানি বের আসছে আর গাল লাল হয়ে গেছে। আশফি, এখনো সময় আছে, নিজেকে শোধরাও। এত রূপবতী মেয়ের এতটা কঠোর হওয়া মানায় না। এই রূপের সাথে কিছু ভালো গুণ যুক্ত হলে বরং অনেক বেশি মানাবে। বলেই আশফি ফ্লোর থেকে উঠে ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসরুম থেকে চলে গেল। নীলা আর নীলা বন্ধুরা আশফির যাওয়ার দিকে শুধু চেয়ে রইল। ওর যাওয়ার পর নীলা বলে উঠল, আশফি, তুই এই নীলার হাত থেকে কিছুতেই নিস্তার পাবি না। আমাকে এখনো চিনতে পারিসনি। আর বন্ধুদের উদ্দেশ্য তাকিয়ে বলে, তোরা ফ্যাল ফ্যাল করে কি দেখোস? আমি কি ফ্লোরেই বসে থাকব? ওঠা আমাকে। ওরে মা, পাটা নাড়াতে পারছি না। সেই সাথে আশফির উদ্দেশ্য আরও কয়েকটা গালাগালি দিল। আশফি কফি শপে বসে আছে বন্ধু আরিয়ান সহ। আরিয়ান, কাজটা কিন্তু তুই ঠিক করিস নাই। নীলা অনেক জেদি মেয়ে, তোকে শায়েস্তা করতে হলে সে সব করতে পারে। আর তুই কি এভাবে ওর করা অন্যায় কাজগুলো আটকাতে পারবি? কখনোই না। বরং তুই ওর টার্গেট হচ্ছিস। ও তোর ওপর যে কোনো সময় অ্যাকশন নিবে। আশফি, তুই আমার বন্ধু হয়ে নীলার সাফাই করছিস। কোথায় আমাকে সাপোর্ট করবি তা না। আর অ্যাকশনটা যদি আমি নেই, এমনিতেও তো সে আমাকে ছেড়ে দেবে না বলছিস? আরিয়ান ব্রো কুচকে আশফি দিকে তাকিয়ে বলে উঠল, কি করবি তুই? আশফি, অধিকারের জায়গা করে নেব। তখন সে ক্লাসে বলল না যে কিসের অধিকারে আমি ওর কাজ আটকাই। সেই অধিকার নিয়েই ওরে এবার আমি শায়েস্তা করব। আরিয়ান, আশফি, তোর মাথা ঠিক আছে তো? আশফি, একদম ঠিক আছে। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, এখন চল ওঠা যাক। 3 দিন পর নীলা ক্লাস শেষ করে অপেক্ষা করছে ওর গাড়ি। আর বডিগার্ডের জন্য 5 মিনিট পর গাড়ি নিয়ে ড্রাইভার সহ 2 জন বডিগার্ড আসল নীলাকে নিতে। নীলা গাড়িতে উঠে বসে রাগ দেখিয়ে বলে ওঠে, এত লেট হলো যে? গার্ড, মানে ম্যাম, গাড়িটা একটু নীলস, চুপ, একদম লেম এক্সকিউজ দেবে না। গার্ড, সরি ম্যাম।
কিছু দূর যাওয়ার পর গাড়িটা থেমে যায়। গাড়িটার কি সমস্যা দেখার জন্য গার্ড দুটো নামলে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেরই গুলির আওয়াজ আসে আর গার্ড দুটো এবং ড্রাইভার সহ বেঁধে ফেলা হয় আক্রমণ। কারীরা এবার নীলার দিকে এগোতে থাকে। নীলা চিৎকার দিতে যাবে তখনই নাকে মুখে রুমাল চেপে ধরে। তারপর নীলা ঘুমের দেশে তলিয়ে যায় আর সেই সুযোগে নীলাকে উঠিয়ে নিয়ে যায় সেই আক্রমণকারীর দল। প্রায় 5 ঘন্টা হয়ে গেল নীলা নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরেও পুলিশ কোনো তথ্য পায় নি। নীলার বডিগার্ড আর ড্রাইভারকে আহত অবস্থায় নীলার গাড়ি সহ পাওয়া যায়। ওদের চিকিৎসা চলছে, কিন্তু ওরাও কোনো তথ্য দিতে পারেনি কে বা কারা এটা করল। সবার অজানা। নীলার বন্ধুরাও কিছু বলতে পারল না। সবাই চিন্তিত। এদিকে নীলার বাসায় রীতিমতো হইচই চলছে। নীলার মা সহ বাড়ির অন্যান্য সদস্যরা, নানু, ফুফু, খালা, চাচা, চাচি, খালাতো, চাচাতো ভাই বোন, ভাবি, কাজের লোক সবাই চিন্তায় পাগল আর অস্থির। প্রায় নীলার বাবা মেয়ের চিন্তায় উন্মাদ হয়ে গেছেন। তিনি 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে তার মেয়েকে খুঁজে না পাওয়া গেলে পুরো শহর জুড়ে তাণ্ডব শুরু করবেন পুলিশ আর গোয়েন্দা বাহিনী। তাদের যথাসাধ্য চেষ্টা করছে। সময় এখন সন্ধ্যা 7টা। নীলা চোখ খুলে নিজেকে কোনো অন্ধকার রুমে আবিষ্কার করে। চোখ খুলে অন্ধকার দেখে ভয়ে শোয়া অবস্থা থেকে বসে চিৎকার করে ওঠে। তখনই রুমে কেউ প্রবেশ করে। রুমের লাইটটা জ্বালিয়ে দেয়। নীলা তখন ভয়ের থেকে অবাক বেশি হল আর বলে উঠল, আশফি তুই? তখনই নিজের পোশাকের দিকে নজর গেল তার। আর অবাক হয়ে বলে ওঠে, এ কি আমি শাড়ি পরা কেন? আমি তো টপস জিন্স পরা ছিলাম। এগুলো পরা কেন? আর গায়ে এত গহনা, হাতে চুড়ি, এসব কিসের জন্য? দেখে তো মনে হচ্ছে বাংলাদেশের বিয়ের সাজ। এটা আমি এই বিয়ের সাজে কেন? আশফি তখন শান্ত গলায় বলে উঠে, কারণ বিয়ে করবে তুমি, তাই। নীলা রেগে গিয়ে বলে, হোয়াট আর ইউ ক্রেজি? আশফি আবারও বলে উঠল, ইয়েস আই উইল মেরি ইউ। নীলা তখন চেঁচিয়ে বলতে থাকে, আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আর কোথায় এটা? আমাকে যেতে দে। আমি বাসায় যাব। কেন নিয়ে এসেছিস আমায়? আশফি তখন রেগে গিয়ে বলল, কবার বলবো বিয়ে করব তাই? আর বাসায় যাবে তো অবশ্যই যাবে, বিয়েটা হলেই যাবে। নীলা আবারও বলল, আমি তোকে বিয়ে করব না। না না, কোনো দিনও না। আশফি, চুপ, আস্তে কথা বলো। এটা তোমার বাবার বাসা না। আর বাংলাদেশি বিউটিশিয়ান এনে পুরো 2 ঘন্টা ঘরে বিয়ের সাজে সাজিয়েছি কি এমনি এমনি? বলেই দুজন মেয়ের দিকে ইশারা করতেই তারা বলে উঠল, ইয়েস ম্যাম, আমারাই আপনাকে সাজিয়েছি। নীলা রেগে রেগে বলতে থাকে, জাস্ট শাট আপ আশফি, আই জাস্ট কিল ইউ। আশফি তখন ন্যাকা ন্যাকা ভাব করে বলে, শুধু বিয়েই তো করতে চেয়েছি, আর কিছু তো করতে চাইনি। নীলা বিছানা থেকে উঠে আশফিকে মারতে এলো আর বলছে, ওই আশফির বাচ্চা, আমি তোকে আজই মারব। আশফি তখন রেগে বলে, আস্তে কথা বল। এটা তোমার বাবার বাসা না। আর বেশি কাহিনী না করে বিয়ের পেপারে সাইন করে দেও। কাজী সাহেব, ভেতরে আসুন। নীলা আবারও বলছে,
আমি কোনো বিয়ে টিয়ে করব না, তোকে মেরে ফেলবো আমি। আশফি, কি ডাকাত মেয়ে রে বাবা, বিয়ের আগে নিজের হাজবেন্ডকে মারতে চায়। আমার তো কলিজা এখনই কাঁপতেছে। নীলা আবারও বলে, আমি বিয়ে করব না তোকে, কখনো না। আশফি তখন হাসতে হাসিতে বলে, ওকে। এই সবাই চলে এসো এই রুম থেকে। আর এই অন্ধকার রুমে সারা জীবনের জন্যে এই মেয়েটাকে বন্দি করে রাখো, সেই সাথে দুইটা সাপ ছেড়ে দেও এখানে, সাপের সাথে সারা জীবন থাক এখানে, এটাই ওর শাস্তি। চল সবাই। সবাই চলে গেল, দরজা বন্ধ করে দিয়ে। নীলা অন্ধকার রুমে একা বসে আছে, অনেক ভয় লাগছে তার, আর মনে মনে ভাবছে, আমাকে কি সারা জীবন এই অন্ধকার রুমটায় থাকতে হবে? আমি কি আর কখনো বাসায় ফিরে যেতে পারবো না? কান্না করতে থাকে নীলা। তখনই পায়ের কাছে একটা সাপ এসে ফোঁস ফোঁস করতে থাকে। নীলা ভয় পিছিয়ে যায়, আর চিৎকার করে বলে, কে কোথায় আছো, বাঁচাও, সাপ। কিন্তু কেউ সাড়া দিল না। কাঁদতে কাঁদতে ভাবছে, এখন আমি কি করব? ও গড, তুমি বলে দেও, আমি কি করব? আচ্ছা, আমি যদি এখন বিয়েটা করে নেই তাহলে নিশ্চয়ই ও আমাকে এখান থেকে যেতে দেবে, তাই করি। বিয়েটা করে আগে এখান থেকে একবার ছাড়া পাই, তারপর ওই আশফির বাচ্চার ওপর আমি এমন প্রতিশোধ আমি নেব, যা ওর 14 গোষ্ঠী ভুলবে না। নীলা অন্ধকার রুমে একা বসে আছে, অনেক ভয় লাগছে তার, আর মনে মনে ভাবছে, আমাকে কি সারা জীবন এই অন্ধকার রুমটায় থাকতে হবে? আমি কি আর কখনো বাসায় ফিরে যেতে পারবো না? কান্না করতে থাকে নীলা। তখনই পায়ের কাছে একটা সাপ এসে ফোঁস ফোঁস করতে থাকে। নীলা ভয় পিছিয়ে যায়, আর চিৎকার করে বলে, কে কোথায় আছো, বাঁচাও, সাপ। কিন্তু কেউ সাড়া দিল না। কাঁদতে কাঁদতে ভাবছে, এখন আমি কি করব? ও গড, তুমি বলে দেও, আমি কি করব? আচ্ছা, আমি যদি এখন বিয়েটা করে নেই তাহলে নিশ্চয়ই ও আমাকে এখান থেকে যেতে দেবে, তাই করি। বিয়েটা করে আগে এখান থেকে একবার ছাড়া পাই, তারপর ওই আশফির বাচ্চার ওপর আমি এমন প্রতিশোধ আমি নেব, যা ওর 14 গোষ্ঠী ভুলবে না। নীলা অন্ধকার রুমে একা ভীষণ পেয়ে যায়। তার মধ্যে সাপ কাছে আসতেই আতনা বের হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই সে ঠিক করে নেয়, সে এখন বিয়েটা করবে আর এখান ছাড়া পেলেই এর প্রতিশোধ আশফির ওপর নেবেই, এর থেকেও ভয়ঙ্কর ভাবে। তাই সে এখন জোরে জোরে আশফির নাম ধরে ডাকতে থাকে, আশফি, 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 আমি মেরি করব। তখনই দরজা খুলে আশফি আর তার সাথে চীনা এক লোক রুমের ভেতর আসে। আশফি রুমে এসেই বলে, আলো জ্বালানোর ব্যবস্থা করো আর সাপ দুটোকে এখান থেকে নিয়ে যাও। চীনা লোকটি মোমবাতি জ্বালিয়ে দিল আর সাপ দুটোকে নিয়ে চলে গেল। এবার আশফি নীলার দিকে ঘুরে তাকিয়ে মুচকি হেসে বলল, তো মিস নীলা, কি যেন বলছিলেন আপনি? আর কি ঠিক করলেন? নীলা, আমি তোমাকে মেরি করব। আশফি এবার জোরে হেসে বলে ওঠে, শিওর তো? না মানে বিষয়টা এত সহজেই মেনে নিলে তো? তাই নীলা এবার রেগে গিয়ে বলে, উফ, এত
প্রশ্ন কেন? আমি যখন বলেছি আমি মেরি করব তখন আমি করব, আর কথা অনুযায়ী মেরি করলে তুমি আমাকে ছেড়ে দেবে বলেছ। এগুলো বলে মনে মনে বলছে হ্যাঁ হ্যাঁ শুধু মেরিই তো একবার মেরিটা করে এখান থেকে ছাড়া পাই, তারপর আশফির বাচ্চা তোক আমি কি যে করমু তা শুধু আমিই জানি। হা হা হা, ভাবতে ভাবতেই হঠাৎ করে হেসে উঠল। এই হাসি আশফির চোখ এড়াল না। আশফিও মনে মনে বলতে লাগল, জানি তুমি এত সহজেই বিষয়টা মেনে নেবে না, এখান থেকে ছাড়া পেলে আমার ওপর ঠিকই প্রতিশোধ নেবে। ওকে, আমিও প্রস্তুত পাল্টা বদলা নেওয়ার জন্যে, টিট ফর ট্যাট। হা 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 হা। আশফি এবার হাসতে হাসতেই বলল, কি মিস নীলা, হাসছ কেন? বিয়ে করার খুশিতে বুঝি আমার মতো হ্যান্ডসাম হাজবেন্ড পাচ্ছ এই খুশিতে, তাই না? হা হা হা। নীলা এবার রেগে বলে, চুপ, হাসি থামাও বলছি। তোমাকে না বলেছি বেশি কথা বলবে না, আমার দেরি হয়ে যাচ্ছে বাসার সবাই টেনশন করছে, সেইটা কি বুঝতে পারছ না? আশফি আবারও হাসতে হাসতেই বলে, ও আচ্ছা, ওকে ম্যাম, পাশের রুমে চলেন, বিয়েটা ওখানেই হবে, সব ব্যবস্থা করা আছে। তারপর বিয়ের সব নিয়মকানুন মেনে আশফি আর নীলার বিয়েটা হয়ে যায়। ঘড়িতে সময় রাত 10টা। আশফি নীলার সাথে সেলফি ওঠাচ্ছে। নীলা তখন বলে ওঠে, হয়েছে হয়েছে, অনেক ছবি তোলা হয়েছে, এবার আমি বাসায় যাব। আর আমার জিন্স টপস কোথায়? আমি এই অসহ্য শাড়ি গহনা পরে বাসায় যাব নাকি? হাত আর গলা একদম ব্যথা হয়ে গেল। উফ ফফ ফফ, অসহ্য। আশফি, যেতে হলে এইগুলো পরেই যাবে, আর না হলে যেতে পারবে না। নীলা আর কথা না বাড়িয়ে বলে, ওকে ওকে, কিন্তু আমি কিভাবে যাব এখান থেকে? আশফি, 2জন মেয়ে সিকিউরিটি গার্ড আর একজন ড্রাইভারকে দেখিয়ে বলে ওরাই তোমাকে পৌঁছে দেবে। নীলা বাসার উদ্দেশ্য চলে গেল। নীলা যাওয়ার পর আশফিও ওখান থেকে বেরিয়ে পড়ল। ঘড়িতে সময় এখন রাত 12টা। আশফি আর তার বন্ধু আরিয়ান অস্ট্রেলিয়ার একটা রেস্তোরাঁয় বসে আছে। আরিয়ান, তাহলে নীলাকে বিয়ে করেই নীলি? আশফি, হ্যাঁ, বদলা নিতে হবে না? ওই দিনের থাপ্পড়টা কিন্তু আমি ভুলি নাই, তারপর আমাকে কত অপমান করছে, সেসব আমি কিচ্ছু ভুলি নাই, এর সব বদলা এবার আমি নেব। তুই শুধু এবার খেলটা দেখে যা। হা 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 হা। এরই মধ্যে আশফির বড় ভাই আশিক চৌধুরীর ফোন এল। আশফি, হ্যালো ভাইয়া, বল। আশিক, ভাইয়া, ওই হিরো কই রে তুই? রাত 12টা বাজে, ক্লাস শেষে এখনো বাসায় ফিরিস নি? মা অনেক রেগে আছে তোর ওপর, আজকে বাসায় পা দে, শুধু তোর শনি আছে। বাসায় আসবি কখন? আশফি, ভাইয়া, আমি বিয়ে করে ফেলেছি। আশিক, ভাইয়া? আকাশ থেকে পড়ে জোরে চেঁচিয়ে বলে ওঠে, কি? আশফি, তুই মদ খেয়ে নিশ্চয়ই মাতাল হয়ে আছিস, আর তাই এরকম উল্টো পাল্টা বলছিস। ভাই আমার, তুই বাসায় আয় আগে, তারপর দেখছি। আশফি, আমি মাতাল নই, আর আমি সব সত্যি বলছি। তোকে আমি বিয়ের সব প্রুফ পাঠিয়ে দিচ্ছি। রাখছি ভাইয়া, বাই। কিছুক্ষণ পর আশফির বাবা আশরাফ চৌধুরীর ফোন আসল। আশফি, হ্যালো ড্যাড, বলো। আশফির বাবা কণ্ঠ শুনে মনে হচ্ছে অনেক
উত্তেজিত হয়ে আছে। আমি আর কি বলবো? আমি তো শুনব। কোথায় তুই? আর আশিক বলল, তুই নাকি বিয়ে করেছিস এবার। একটু নরম কণ্ঠে, বাবা বল যে এটা সত্য নয়, বল যে তুই আশিকের সাথে মজা করেছিস। আমি তো জানি আমার হীরের টুকরো ছেলে এমন কাজ করতেই পারে না। আশফি, ড্যাড আমি মজা করিনি, আমি রিয়েলি বিয়ে করেছি। এর প্রুফ আমি আশিক ভাইয়াকে অলরেডি পাঠিয়ে দিয়েছি, দেখে নিও ড্যাড। আশফির বাবা, তুই এটা কেন করলি? বাবা, তোর মা তো এটা শুনলে আমাকে আর আস্ত রাখবে না। এবার তো তোর মা আমার সাথে ঝড় তুফান শুরু করে দেবে। তুই আমাকে এত বড় বিপদের মুখে কেন ঠেলে দিলই? বাবা, আশফি কেন করলি তুই এটা? আশফি, প্রতিশোধ নেওয়ার জন্যে। তুমি বলতে না তোমার একমাত্র বিজনেস প্রতিদ্বন্দ্বী মি রেজা খান। আশফির বাবা, তো কি হয়েছে? রেজা খানের সাথে তোর বিয়ে করার কারণ কি? দেখ বাবা, আমার এখন প্রেশার উঠে যাচ্ছে। এমনিতেই তোর মাকে নিয়ে কিভাবে সামলাবো ভেবে কুল পাচ্ছি না। আবার রেজা খান এর মধ্যে কেন? আশফি, কুল ড্যাড, বি কুল। কারণ রেজা খানের মেয়ে নীলা খানকে আমি বিয়ে করেছি। আশফির বাবা, আশফি বাবা, তুই আমার চির শত্রুর মেয়েকে বিয়ে করেছিস। আশফি, লিসেন ড্যাড, আমার পুরো কথাটা আগে শোন। তোমার শত্রু মানে আমার শত্রু। আমি তোমার হয়ে প্রতিশোধ নিব রেজা খানের মেয়ে নীলা খানকে দিয়েই। রেজা খানকে হারাবো আর শায়েস্তা করব। তুমি একবার ভাবো ড্যাড, রেজা খান কোনোভাবে হারলেই তো তুমি টপ 1 বিজনেসম্যান হয়ে যাবে। তোমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকলো না। তুমি হবে এই শহরের অনলি 1 সেরা বিজনেসম্যান। তুমি তো এটাই চাও ড্যাড। আমি তোমাকে তোমার লক্ষ্য এগিয়ে দিচ্ছি। আশফির বাবা, এবার একটু খুশি হয়ে, সত্যি বলছিস বাবা? আমার দুঃখটা শুধু তুই বুঝলি। আশফি, ইয়েস সস ড্যাড। আমি ওই রেজা খানকে এবার হারাবো আর তুমি জিতে যাবে এবার। আশফির বাবা, সাবাস বেটা সাবাস। এই না হলো আমার ছেলে, আমার হীরের টুকরো ছেলে। উম্মা হহ। আশফি হাসতে হাসতে বলে, ইয়েস সস ড জাড, ইয়েস সস হা 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 বলতে বলতে এদিকে সামনে বসে থাকা আরিয়ানকে একটা চোখ টিপ দিল। সেই সাথে আরও বলতে থাকে, তোমার এতদিনের ইচ্ছা এবার আমার হাতের মুঠোয় চলে আসতেছে ড্যাড। তুমিই হবে সেরা 1 এন্ড অনলি বিজনেসম্যান। কিন্তু তার আগে এই বিয়ের ব্যাপার নিয়ে মাকে তুমিই সামলে নিও, কেমন? আশফির বাবা শেষের কথাটা শুনে এবার তার হাসি মুখটা কালো হয়ে গেল। তোর মা তো এটা শুনে আমাকে আর আস্ত কথাটা আশফি শেষ করতে না দিয়ে হাসতে হাসতে বলে উঠল, হা 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 মা কে, কিন্তু তুমিই ম্যানেজ করে নিও ড্যাড। মা হহ। বাই ড্যাড, রাখছি। এটা বলেই ফোন রেখে দিয়ে আশফি আর আরিয়ান হাসতে থাকল। আশফির বাবা, আশফির সাথে ফোনে কথা বলা শেষে ফোন রেখে দিতেই পাশে ফিরে তাকিয়ে দেখে আশফির মা দাঁড়িয়ে আছে। আর তারপর তিনি বলা শুরু করল, কি হলো, কার বিয়ের কথা বলছিলে ফোনে? আর দেখো তোমার ছেলে আশফি এখনো বাসায় আসেনি। বলি কি, ছেলে কোথায় আছে, কি করে, খোঁজ খবর রাখো? কিছু
তোমার লাই পেয়েই তো ছেলেটা আমার মাথায় উঠে গেছে, আমার কোনো কথায় শোনে না। কত রাত হলো এখনো বাসায় আসার নাম নেই। আশফির বাবা হাফ ছেড়ে বাচল, আর মনে মনে বলছে, যাক তাহলে এখনো আশফির মা আশফির বিয়ের খবরটা শুনে ফেলেনি, কিন্তু বেশিক্ষণ আর চেপে রাখতে পারল না। তার বড় ছেলে মানে আশফির বড় ভাই আশিক চৌধুরী এসে বলা শুরু করল, মা তুমি কার বাসায় আসার কথা বলছ? তোমার আদরের ছোট ছেলে আজ বিয়ে করেছে। সে কি আজ রাতে আর বাসায় ফিরবে? বাসায় আসবে বলে মনে হয় তোমার? এটা শুনে আশফির বাবার কলিজা কাঁপা শুরু হল। তিনি ভয়ে ভয়ে আশফির মায়ের দিকে তাকিয়ে আছেন, এই খবর শুনে কি রিয়াকশন দেয় তা দেখার জন্য। এর মধ্যে জেনিভা ভাবি, আশিক চৌধুরীর বউ, বলে ওঠে, এসব কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? তোমার ভাই আমাদের না জানিয়ে কেন বিয়ে করতে যাবে? আশিক চৌধুরী, সেই প্রশ্নটা তো আমারও। কেন এটা করল? ক্যাম্পাসের প্রথম দিন ক্লাসে গিয়েই মারামারি করে লকআপে ঢুকেছিল, আর 7 দিন না যেতেই আজ শুনছি সে নাকি আজকে বিয়ে করে ফেলেছে। আশফির মা, এই শোনার বাকি ছিল আমার বলেই আশফির বাবার দিকে তাকিয়ে কান্না শুরু করে দিয়ে বলতে থাকে, এই তোমার জন্য আজ আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। তোলো ছেলেকে আরও মাথায় তোলো। নিশ্চয়ই কোনো বিদেশি সাদা চামড়ার কাউকে বিয়ে করছে। এ আমার কি সর্বনাশ হল গো আল্লাহ, বলেই অচেতন হয়ে পড়ে গেল। তাড়াতাড়ি এসে জেনিফা ভাবি আর কাজের মেয়ে শেফালি ধরে নিয়ে গিয়ে রুমে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় পানি ঢালতে থাকে। এদিকে আশফি আর তার বন্ধু আরিয়ান রেস্তোরাঁ থেকে বের হয়ে সোজা একটা হোটেলে গিয়ে ওঠে। রাতটা আজ এখানেই কাটাবে, কারণ কোনোভাবেই আজ বাসায় যাওয়া যাবে না। বাসার পরিবেশ যে আজ খুব গরম, এতক্ষণে নিশ্চয়ই বাসার সবাই আশফির বিয়ে করার সংবাদটা শুনে সকড হয়ে আছে। তাই আশফি ফোনটা এখন সুইচ অফ রেখে একটা শান্তির ঘুম দেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিল। অন্যদিকে নীলা যখন বাসায় আসল বাসার সবাই ওর দিকে এমনভাবে তাকিয়েছিল যেন পৃথিবীর নবম আশ্চর্য জিনিসটা দেখছে। নীলা সবার ধ্যান ভাঙিয়ে বলে ওঠে, কি হলো? তোমরা আমাকে আরো কতক্ষণ ধরে দেখবে? নীলার কথায় এবার সবার ধ্যান ভেঙে সবাই এক সাথে দৌড়ে এসে নীলাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। নীলা, আরে আরে তোমরা এভাবে কাঁদতেছো কেন? আমি কি মারা গেছি নাকি? নীলার মা, সোনা তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? আমরা তোমার জন্য অনেক চিন্তায় ছিলাম। থ্যাঙ্কস গড আমার মাম্মিকে তুমি ফিরিয়ে দিয়েছ। তখন সিনথিয়া, নীলার খালাতো বোন, বলে ওঠে, নীলা তুই কোথায় থেকে আসলি? আর তোর গায়ে এত গহনা কেন? আর আমি তো জানি তুই শাড়ি পরতে পারিস না, ইভেন কখনো শাড়ি পরিস না, কিন্তু আজকে এভাবে শাড়ি পরে, বাই দা ওই তোকে কিন্তু অনেক মিষ্টি আর খুব সুন্দর লাগছে। আর নীলা, আর কি? সিনথিয়া, আর একদম মিষ্টি বউ বউ লাগছে না। মানে তোকে কখনো এভাবে ভারী শাড়ি গহন পরতে দেখিনি তো, তাই আর কি মনে হচ্ছে? আর তুই তো বাঙালি কালচার তেমন একটা পছন্দ করিস না, এই দেশের কালচারই তোর ভালো
লাগে তাহলে তুই এখানে এভাবে শাড়ি পরে বিয়ের সাজে? এবার নীলার বাবা বলে উঠল, মামুনি তোমাকে কারা কিডন্যাপ করেছিল জানতে পারেছ? আমি তার একটা ব্যবস্থা নিবই। নীলা, হ্যাঁ বাবা জানি, সেই কিডন্যাপারের ব্যবস্থা আমি নিব, তোমাকে ভাবতে হবে না। আর মামুনি আমার খুব ঘুম পাচ্ছে আর অনেক খিদেও পেয়েছে, আমি রুমে গেলাম ফ্রেশ হতে। রুমে খাবার পাঠিয়ে দিও বলেই হনহন করে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে চলে গেল। সবাই ওর যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে দেখল। শুধু তখনই বাসায় একটা পার্সেল এলো। একজন সার্ভেন্ট এসে পার্সেলের প্যাকেটটা নীলার বাবার হাতে দিয়ে বলল, স্যার এই পার্সেলটা কিছুক্ষণ আগে কে যেন পাঠিয়েছে। নীলার বাবা প্যাকেটটা খুলে দেখে একটা ডিভিডি প্লের সিডি। নীলার বাবা রেজা খান রেগে গিয়ে বললেন, এসব আজে বাজে জিনিস কারা পাঠায়? তখন একজন সিকিউরিটি বডিগার্ড বলে ওঠে, স্যার এটা নীলা মেমসাহেবকে যারা কিডন্যাপ করেছিল সেই কিডন্যাপকারীদের কোনো ইনফরমেশন হতে পারে, একবার কি চেক করে দেখব? নীলার বাবা, হ্যাঁ দেখো। আর কিডন্যাপকারী কারা ছিল এটা জানতে পারলে তাকে আমি সারা জীবন এই দেশের জেলে রাখব, আর এমন শাস্তি দিব। কার এত বড় দুঃসাহস রেজা খানের মেয়েকে কিডন্যাপ করে? এর মধ্যে নীলার চাচা রায়হান বাসায় চলে আসলো, এসেই বলল, ব্রো তুমি কোনো টেনশন করো না, কিডন্যাপার চিহ্নিত হওয়ার সাথে সাথে আমি অ্যাকশন নিয়ে নেব। গার্ডটা অলরেডি সিডিটা নিয়ে প্লে করে দিয়েছে। ভিডিওটা দেখে সবার চোখ কপালে উঠে গেল। এটা যে আশফি আর নীলার বিয়ের ভিডিও আর কিছু ছবি। এদিকে নীলা রুমে গিয়েই শাড়ি গহনা খুলে ছুঁড়ে ফ্লোরে ফেলে দিয়ে কাচের গ্লাস ভেঙে জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, আশফি তোর জন্য অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আজকের কাজের জন্য তোকে চরম মূল্য দিতে হবে। তুই নীলার ওপর প্রতিশোধ নিতে চাস? হু হহ, এই নীলা তোর কি করতে এইবার তুই দেখবি। ড্রয়িং রুমে নীলার মা, হোয়াট? এই বিয়ের ছবিকে পাঠালো? নীলা বিয়ে করেছে? হাউ ইজ পসিবল? নীলার চাচা, নো, ওটা শত্রুপক্ষের কোনো চাল হতে পারে। ব্রোর তো শত্রুর অভাব নেই, তাই প্রতিশোধ নিতে এটা করে থাকতে পারে। আমাদের আরো কেয়ারফুল হতে হবে। এটা বাংলাদেশে নয়, তাই শত্রু কোনো দিক দিয়ে
তোমাকে পরাস্ত করবে তা বোঝা মুশকিল। আমি প্রোটেকশন সিকিউরিটি বাড়িয়ে দিচ্ছি। নীলার বাবা অনেক রেগে গিয়ে বলে, একবার শুধু কিডন্যাপকারীদের খুঁজে বের কর, ওদেরকে আমি এই দেশে আর জীবন্ত রাখব না। পরদিন সকালে ক্যাম্পাসে আশফি আর তার বন্ধু আরিয়ান সহ কয়েকজন বন্ধু মিলে সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছিল আর অনেক হাসাহাসি করছিল। এমন সময় নীলা ক্যাম্পাসের দিকে আসছিল, গাড়ি থেকে নেমে সে এই দিকে আসছে। আশফি আর তার বন্ধুরা ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। আশফি তো ওকে দেখে মারাত্মক ভাবে ক্রাশ খেয়েছে। হ্যাঁ, বিউটি কুইন সর্ট ড্রেস পরেছে। আর নীলাকে এদিকে আসতে দেখে আশফি বন্ধুদের সাথে হাসাহাসির পরিমাণ আরও বাড়িয়ে দেয় আর জোরে জোরে বলতে থাকে, আমরা রানী এলিজাবেথের থেকে কি কিছু পাব না? হাজারো হলেও আমার বউ বলে কথা, হা 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 বলেই আবার অট্টহাসিতে মেতে ওঠে। নীলা সেই মুহূর্তেই তার ব্যাগ থেকে গুলি বের করে আশফিকে শ্যুট করে দেয়, আর সাথে সাথে আশফির রক্তে সিঁড়ি ভেসে যায়। সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে পড়তে মাটিতে গিয়ে লুটিয়ে পড়ল আশফি। আর তা দেখে বন্ধু আরিয়ান একটা চিৎকার দিয়ে বলে উঠল, আশফি! সবাই নীরবাক হয়ে তাকিয়ে আছে আশফির নিথর হয়ে পড়ে থাকা দেহটার দিকে। সবাই নীরবাক হয়ে তাকিয়ে আছে আশফির নিথর হয়ে পড়ে থাকা দেহটার দিকে। নীলা এবার আশফির দিকে এগিয়ে এসে একটা বাঁকা হাসি দিয়ে বলতে থাকে, বলেছিলাম নামি আশফি, এই নীলার প্রতি রিভেঞ্জ নিতে গিয়ে তুমি জীবনের সবথেকে বড় ভুলটা করছ। এখন কি হলো হুমমম? সেই জীবনটাই তো হারালে। হা 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 হা, যাও আশফি, এখন উপরে গিয়ে বিশ্রাম নেও। আহারে বেচারা! আরিয়ান আর চুপ থাকতে পারল না, নীলাকে উদ্দেশ্যে করে বলল, তুমি কি মানুষ? এভাবে কেউ কাউকে প্রাণে মারে? ও তোমার সাথে যাই করে থাকুক তাই বলে এভাবে তুমি ওর প্রাণটাই কেড়ে নেবে? ছি! তোমার সম্পর্কে আমার ধারণা আজকে আরও এক ধাপ আগিয়ে গেল। তুমি শুধু অহংকারী না, নিষ্ঠুর, দয়া মায়াহীন। কোনো মেয়ে এমন হতে পারে? তোমাকে না দেখলে আমার জানা হতো না। ছি! নীলা! নীলা, চুপ! আমার যা ইচ্ছা আমি তাই করব। আর এই নীলার পথে বাধা হয়ে দাঁড়ালে তার অবস্থা এমনই ভয়াবহ হবে। সে আমাকে বলেছিল আমি যা করব তার পরিপ্রেক্ষিতে সেও নাকি আমাকে পাল্টা চালের জবাব দেবে। এখন কি করবে তোমার বন্ধু? উপর থেকে আমার উপর পাল্টা চাল দেবে? প্রতিশোধ নেবে আমার ওপর? হা হা হা! কি হলো আশফি, বলো, কি করবে তুমি এখন? কি হলো এখন? মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না কেন? কি আরিয়ান, তোমার বন্ধু তো আর কথাই বলছে না, সোজা পরপারে চলে গেছে মনে হয় বলেই অট্টহাসি হাসি দিয়ে ওখান থেকে চলে যায় আর গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠেই ড্রাইভারকে বলল, সি বিচের এর দিকে চলো, আজকে আমি সো হ্যাপি, তাই সমুদ্রের পাড়ে পার্টিতে মাস্তি করব। সেই সাথে নীলা ফোন দিয়ে বন্ধু মেহরাজ, জেসিকা এবং আরও কয়েকজন বন্ধুকে পার্টি করার জন্য সমুদ্র পাড়ে আসতে বলে। এইদিকে রক্তাক্ত আশফিকে তার বন্ধু আরিয়ান এবং আরও কিছু বন্ধুসহ তাকে অস্ট্রেলিয়ার সিটি হাসপাতালে নিয়ে যায়।
পুরো ক্যাম্পাস এই ভয়াবহ ঘটনায় ক্ষেপে গেছে। ক্যাম্পাসে প্রকাশ্যে স্টুডেন্টের ওপর নির্মমভাবে গুলি করাই এর বিক্ষোভ করছে। আশফির কিছু বন্ধুসহ সাধারণ সব স্টুডেন্টরা পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ ক্যাম্পাসের কর্তৃপক্ষ এই ঘটনার প্রতিবাদ করা যুক্তিগত বলে মনে করছে। তারা যে কোনো মূল্য এই অপরাধীর বিচার চায়। নীলা খানের বিচারের দাবিতে নীলা খানের নামে মার্ডার কেস মামলা করে দেয় ক্যাম্পাস কর্তৃপক্ষ এবং নীলা খান অ্যারেস্ট না হওয়া পর্যন্ত বিক্ষিপ্ত স্টুডেন্টরা এরকম ভাঙচুর বিক্ষোভ করতেই থাকবে। আশফির বাবা আর বড় ভাই আশিক আশফির গুলি লাগার খবর পেয়ে অস্ট্রেলিয়ার সিটি হসপিটালে ছুটে যায়। আরিয়ান কাঁদতে কাঁদতে বলে, আঙ্কেল, আশফির গুলি লেগেছে, এখন অপারেশন থিয়েটারে আছে। আশফির বাবা, কি করে হলো এসব? আশিক, আর এখন আশিফির অবস্থা কেমন? তারপর আরিয়ান সব ঘটনা খুলে বলে। ঘটনা শোনার পর আশফির বাবা রেগে গিয়ে এই দেশের প্রশাসনিক কার্যালয়ে নীলা খানের বিরুদ্ধে কেস করে। এদিকে আশফির মা আশফির গুলি লাগার খবর শুনে অসুস্থ হয়ে পড়ে তাকে সামলাচ্ছেন আশফির চাচি, ভাবি জেনিফা। টিভিতে নিউজ চ্যানেল দেখে নীলার বাবা রেজা খানের মাথা হট হয়ে যায়। নীলার নামে মার্ডার কেস। তখনই পুলিশ কমিশনারের ফোন আসে। ফোন রিসিভ করেই নীলার বাবা বলতে থাকে, আমার মেয়ের যেন কিছু না হয়। পুলিশ কমিশনার, স্যার, এটা প্রকাশ্যে মার্ডার কেস, ঘটনা ধামা চাপা দিতে কঠিন হবে। ক্যাম্পাসে গণ্ডগোল হচ্ছে, পরিস্থিতি এখন স্বাভাবিক করতে হলে নীলা মেমকে আপাতত আমরা অ্যারেস্ট করব। নীলার বাবা, হোয়াট? পুলিশ কমিশনার, তার মধ্যে আশরাফ চৌধুরীও কেস করেছে। এখন সামাল দেওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। যদি ছেলেটা প্রাণে বেঁচে যায় তাহলেই আমরা নীলা মেমকে ছেড়ে দিতে পারব। ওখন আমাদের আর কিছু করার নেই স্যার। বাড়িতে আশফির মা আমাকে আশফির কাছে নিয়ে চলো তোমরা, আমি আমার ছেলেটাকে একবার দেখতে চাই। আর বৌমা জেনিফা, আমার ছেলেকে কারা গুলি করেছে? কাঁদতে কাঁদতে আবার বলছে, আমার ছেলেটা নিশ্চয়ই অনেক কষ্ট পাচ্ছে। কারা গুলি করল ওকে? আমাকে নিয়ে চলো আমার ছেলের কাছে। আমি হসপিটালে যাব, এখনই যাব। জেনিফা ভাবি, শান্ত হন মা, ঠিক আছে, যাবেন। আর আশফিকে ওর বউ, মানে কাল রাতে ও যাকে বিয়ে করেছে সেই নতুন বউ ওকে গুলি করেছে। মেয়েটা আশফির ক্যাম্পাসে ওর ক্লাসে ওর সাথেই পড়ে। কাজের মেয়ে শেফালি সেটা শুনে বলে উঠল, ওরে মাগো, আশফি ভাইজান কাল বিয়া করছে, আর আজকেই সেই বউ ভাইজানরে গুলি কইরা মাইরা দিছে। কি ডাকাইতো মাইয়া গো! আয় হায় হায় গো! কেউ নিজের সোয়ামীরে মারাইরা ফালায়। কি ডাকাইতো মাইয়া গো! আমগো আশফি ভাইজান কত্ত ভালা মানুষ। ওমন ডাকাইতো মাইয়া কেন বিয়া করছে? শয়তান মাইয়া। হারামজাদিরে আমি পাইলে চুল ঘাড় ছিঁড়া ফালামু। জেনিফা ভাবিও সাথে সাথে বলে উঠল, হুম, মেয়েটা আসলেই গুন্ডি টাইপের একটা মেয়ে। ক্যাম্পাসে অনেক দাপট দেখিয়ে চলে আর মানুষের ওপর বিভিন্ন অন্যায় অত্যাচার করে বেড়ায়। ওর বাবা মাওয়ের জন্য ওকে তেমন কিছু বলে না, এমনকি শাসনও করে না। শুনলাম সে বড়
হয়েছে এই দেশের কালচারে একদম অবাধ্য একটা মেয়ে, খুব সাংঘাতিক আর মানুষের ক্ষতি করে দিতে বিবেকে বাঁধে না তার। আশফি এমন একটা মেয়েকে কেন যে বিয়ে করল সেটাই বুঝলাম না, কিন্তু মেয়েটার ছবি আশিকের কাছে দেখলাম, দেখতে তো মারাত্মক সুন্দরী বলে মনে হল। এমন রূপবতী মেয়ে যে এত সাংঘাতিক হতে পারে একে না দেখলে বুঝতাম না কি সাংঘাতিক। আশফির মা কাঁদতে কাঁদতে বলছে, ওই মেয়ে কি বাঙালি নাকি সাদা চামড়ার এই অস্ট্রেলিয়ানদের কেউ? জেনিফা ভাবি, আমি আশিকের কাছে ওই মেয়ের পরিচয় জানতে পেরেছি, মেয়েটা বাঙালি আর সেই সাথে অনেক সুন্দরী। সে এই দেশের নামকরা বিজনেসম্যানের মেয়ে, অনেক রিচ ফ্যামিলি, বাবা মায়ের একমাত্র মেয়ে, ফ্যামিলি সহ এই অস্ট্রেলিয়াতেই থাকে। কাজের মেয়ে শেফালি তখন বলে উঠল, আশফি ভাইজান মনে হয় ওই শয়তান মাইয়ার সুন্দর মুখখান দেখাই বিয়া করছে ভিতরে। ইরাম শয়তান তা বুঝবার পারে নাই কেন? আমাগো ভাইজান কি কম সুন্দর নাহি? ওমন ডাকাই তো মাইয়া বিয়া করছে কেন? সুন্দরী মাইয়া গুলান এমন ডাইনিই হয়, তয় আমি ডাইনি না আর ভাবি সাব আপনিও না, ভাবি সাব আপনি তো অনেক সুন্দরী আর অনেক ভালা, আর আমগো আশফি ভাইজান এমন একখান ডাকাই তো মাইয়ার পাল্লায় পড়ছে। আল্লাহ তুমি আমার ভাইজানরে দেইখো। জেনিফা ভাবি, চুপ কর শেফালি, দেখছিস তো মায়ের এখন শরীর খারাপ। আশফির মা, শেফালি ঠিক বলেছে, আমার আশফি ওই বেয়াদব মেয়েটার পাল্লায় পড়ছে। ওই বেয়াদবটা কে? আমার আশফি কেন বিয়ে করছে? ওই মেয়ে আমার আশফির বউ হও যোগ্যই নয়। আমার কত ইচ্ছা একটা ভদ্র লক্ষ্মী চাঁদের মত মুখের বাঙালি মেয়ের সাথে আমার আশফির বিয়ে দেব। আশফির চাচি, ভাবি যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আপনি শুধু আপনার ছেলের জন্য দোয়া করুন। এখন আগে আমাদের ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত পেলেই হলো। আমরা এখনই হসপিটালে যাব। এদিকে হসপিটালে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হওয়ার সাথে সাথে আশফির বাবা, বড় ভাই আশিক আর বন্ধু আরিয়ান সেদিকে গেল। আশিক, ডাক্তার কি অবস্থা দেখলেন? আমার ভাই ভালো হয়ে যাবে তো? যা যা লাগে আমি সব ব্যবস্থা করছি, শুধু আমার ভাইটাকে ভালো করে দিন। ডাক্তার, আপনারা অস্থির হবেন না, আমরা আমাদের সবরকম চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালার হাতে। পেশেন্টের অনেক রক্ত বেরিয়ে গেছে, কাঁধের সাইডে গুলিটা বের করা হয়েছে, কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখনই আরও কয়েক ব্যাগ রক্ত লাগবে। আশিক, আমি এখনই রক্তের ব্যবস্থা করছি। আমার ভাইটাকে ভালো করে দিন ডক্টর। ডাক্তার, ধৈর্য ধরুন আপনারা। কিছুক্ষণ পর হসপিটালে আশফির মা, চাচি আর জেনিফা ভাবি গিয়ে উপস্থিত হয়। আশফির মা এসেই এদিকে ওদিকে ছোটাছুটি করছে আর বলছে, আমার ছেলে কোথায়? আমার আশফি কোথায়? আমি ওকে দেখব। আশিক, মা শান্ত হও, বসো এখানে। আশফি
অপারেশন থিয়েটারে আছে ডক্টর আশা দিয়েছেন আশফি ভালো হয়ে যাবে। সমুদ্রের পাড়ে লাইটিং, মিউজিক আর বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্ক সংগ্রহ করে পার্টির আয়োজন করা হয়েছে। নীলা চেঁচিয়ে বলছে, কাম অন গাইস, আজ আমরা অনেক এনজয় করব। আজকে আমি প্রতিশোধ নিয়ে ফেলেছি, মেরে দিয়েছি ওই আশফিকে। হা হা হা, ইডিওটার কত বড় সাহস, আমাকে কিডন্যাপ করে ভয় দেখিয়ে বিয়ে করে। মজা দেখিয়ে দিয়েছি। মেহরাজ, আশফি তোকে কাল রাতে বিয়ে করেছে। নীলা জোর করে আটকে রেখে ভয় দেখিয়ে আমায় বিয়ে করেছে, তার প্রতিশোধ আমি আজকে নিয়েছি। এতক্ষণে নিশ্চয়ই মরে ভূত হয়ে গেছে, আর এখন ওসব বিয়ে টিয়েরও কোনো ভ্লু আর এভিডেন্স থাকবে না। হা হ হা, কেউ জানবেও না, আর এমনিতেও তো আমি কালকের ওই বিয়ে মানি না। হা হা হা। নীলা আর তার বন্ধুরা ডান্স করা শুরু করেছে। এমন সময় সেখানে নীলার এক বন্ধু দৌড়ে এসে বলতে লাগল, নীলা, তোর নামে কেস, পুলিশ তোকে ধরতে এদিকেই আসছে। নীলা, ওহ শিট, শালা আশফি মরেও আমার পিছু ছোড়েনি। মেহরাজ, তুই গুলিটা সবার সামনে করতে গেলি কেন? নীলা, রাগে আমার মাথা ঠিক ছিল না। জেসিকা, এখন কি করবি? পুলিশের গাড়ির আওয়াজ পাচ্ছি, এসে গেছে, ওই দেখ চলেও এসেছে। তখনই নীলা আশেপাশে তাকিয়ে একটা ফাঁকা স্পিড বোর্ড দেখতে পায়, আর সাথে সাথেই স্পিড বোর্ডে উঠে চালু করে সমুদ্রের ঢেউয়ের সাথে ভাসিয়ে দ্রুত বেগে ওখান থেকে পালিয়ে যায়। পেছনে অনেকবার ওর বন্ধুরা ডাকলেও নীলা কোনো সাড়া না দিয়ে অজানা এক সমুদ্রকূলে পাড়ি দিল। স্পিডবোট নিয়ে নীলা অস্ট্রেলিয়ার জনবসতিপূর্ণ এলাকা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত যেতে থাকে। এক সময় অনেক দূরে চলে যায়, গন্তব্যহীন হয়ে সমুদ্রের বুকে ভেসে ভেসে দ্বীপ জঙ্গলের দিকে চলে এসেছে। নীলা, এখন কোনো দিকে যাব, কিছুই তো বুঝতে পারছি না, কোথায় আছি তাও তো জানি না। এভাবে চলে আসা মনে হয় আমার ঠিক হলো না, কিন্তু কি করব, আমি পালিয়ে না আসলে যে পুলিশ আমায় ধরে ফেলত। এখন এই স্পিড বোর্ড নিয়ে তো বেশিক্ষণ সমুদ্রে ভেসে থাকা যাবে না, সন্ধ্যা হচ্ছে আর সমুদ্রের ঢেউও তো উত্তাল হয়ে আসছে। বাবারে, এই শীতে পানিতে পড়ে গেলে আর রক্ষা নেই, তাও সমুদ্রের মাঝে ঢেউয়ের সাথে কিছুনেই পেরে উঠব না। এবার সামনে কোনো দ্বীপ বা জঙ্গল পেলে নেমে পড়ব, আর একটু সামনে এগিয়ে গিয়ে যেতে থাকি। উহহ, কি শীত করছে বাবা! হঠাৎ পালিয়ে আসায় কিছুই তো সাথে নিতে পারিনি। এখানে নিশ্চয়ই আমাকে পুলিশেরা খুঁজে পাবে না। রাত হয়ে এসেছে, আকাশে কত সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে। কি সুন্দর আলো চারিদিকে ছড়াচ্ছে। আলো পানিতে পড়ে পানিগুলো চিক চিক করছে, সেই সাথে সমুদ্রের ঢেউ। ইস, কি সুন্দর লাগছে দেখতে। আগে তো এভাবে কখনো খেয়াল করিনি। অনেক ভালো লাগছে। এতদিন বন্ধুদের কাছে শুধু শুনেছি রাতের বেলা সমুদ্রে কাপলরা ঘুরতে যায়, এজন্যই মনে হয় এত সুন্দর জায়গায় ঘুরতে আসে। সত্যই অনেক সুন্দর। আমার তো কোনো দিন কাপলি হয় নি, তাই এভাবে কখনো আসাও হয়নি। তবে মনের মধ্যে একটা প্রিন্সের ছবি আঁকা আছে। আচ্ছা, আমি কি আমার সেই প্রিন্সকে খুঁজে পাব না? কবে পাবো আমি? কত ছেলেই তো আমাকে প্রপোজ করল,
কিন্তু তাদের কাউকে আমার মনে রাখা প্রিন্সের মতো মনে হয়নি। ওদের দেখলেই তো আমার গা জ্বলে যায়, একদম শান্তি পাই না। এসবে অসহ্য, খুব বিরক্ত লাগে ওগুলো ছেলেদের। ইস, এখন যদি আমার পাশে আমার সেই ড্রিম বয় প্রিন্সটা থাকত। আরে ওই তো সামনেই একটা দ্বীপের মতো জঙ্গল দেখা যাচ্ছে, ওখানেই নামব। কিন্তু ওখানে একা একা যেতে খুব যে ভয় লাগছে। না না, নীলা ভয় পেলে চলবে না। আমি নীলা খান। এতটা পথ যখন এসেছি তখন ওখানে নেমেই আজ রাতটা কাটাবো, তারপর যা থাকে কপালে। এদিকে আশফির আইসিইউ রুম থেকে বের হয়ে ডাক্তার হাসি মুখে বললেন, হি ইজ আউট অফ ডেঞ্জার। এখন আর ভয় কোনো নেই ছেলেটার। ভাগ্য ভালো ছিল যে গুলিটা কাঁধের সাইডে লেগেছিল, আর সময়মত চিকিৎসায় আপনার ছেলেটা এ যাত্রায় বেঁচে ফিরল। সবটাই উপরওয়ালার ইচ্ছা। আশফির বাবা, মেনি মেনি থ্যাঙ্কস। ডক্টর, আমরা ওকে কখন দেখতে পারব? ডাক্তার, আমরা ওকে একটু পর কেবিনে শিফট করে দিচ্ছি। এখন মেডিসিন দেওয়া আছে, চেতনা ফিরলে দেখা করতে পারবেন, তবে ঠিক সময় মতো ট্রিটমেন্ট করলে আর রেস্টে থাকলে খুব তাড়াতাড়ি আপনার ছেলে ভালো হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আশফির বাবা, এগেইন থ্যাঙ্কস ডক্টর। আশফির মা, আমার আশফি সুস্থ হয়ে যাবে। এতক্ষণে মনের অস্থিরতা একটু কমল। আশফির বাবা, ওই রেজা খানের মেয়ে নীলা খানকে আমি ছাড়ব না। ওই মেয়ের শাস্তি হবেই। আশিক, ঠিক বলেছ বাবা, আমার ভাইরে রক্ত ঝরিয়েছে ও, রক্ত ওকেও দিতে হবে। নীলার মা, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কি, আমার মেয়েটা তাহলে কোথায় চলে গেল? মেহরাজ আন্টি, আমি অনেকবার নীলাকে নিষেধ করেছিলাম বোর্ড নিয়ে না যেতে, কিন্তু কোনো কথাই শুনল না। পুলিশ দেখেই সে বোর্ড নিয়ে চলে গেল। এখন কোথায় আছে কে জানে। নীলার বাবা চেঁচিয়ে বলে উঠল, ম্যানেজার, চারপাশে সার্চ বাড়াও যেভাবে পারো, ওকে খুঁজে বের করো। ম্যানেজার, ওকে স্যার, আমরা চেষ্টা করছি। আশফি আস্তে আস্তে চোখ খুলে তাকাচ্ছে। তাকিয়ে দেখল ওর ডান পাশে ওর মা বসে আছে, তার পাশে ভাবি আর ওর বাবা, বড় ভাই, বন্ধু আরিয়ান সবাই দাঁড়িয়ে আছে। আশফি ওদের সবার দিকে আস্তে আস্তে একবার করে তাকাচ্ছে আর তারপর একটা হাসি দিয়ে বলে ওঠে, কি হলো তোমা দের মুখগুলো এমন মলিন আর শুকনো কেন? ভালোভাবে আজকেও এখনো খাওনি তাই না? কি ভেবেছিলে তোমরা আমি মারা যাব? আরে আশফি কি তার প্রতিশোধ না নিয়েই মরতে পারে? কখনোই না। হা হা হা। আরও মনে মনে বলছে, আশফির মরণ তো অনেক আগেই নীলার চোখে হয়ে গেছে। আখি অনছে গুলি মারে। আশফির মা, কিসের প্রতিশোধ? আশফি আবার হাসতে হাসতে বলে, কিসের? আবার তোমার বৌমার ওপর। আশফির মা, তুই এখনো ওই বজ্জাত মেয়েটার কথা বলছিস? ওই অসভ্য মেয়েটা আমার কাছে থেকে আমার ছেলেকে কেড়ে নিতে চেয়েছিল। আল্লাহ আমার ছেলেকে রক্ষা করেছে। আমি আর ওই মেয়ের ধারে কাছে তোকে যেতে দেব না। আশফি মনে মনে বলছে, যেতে তো আমাকে হবেই মা। আমিও আশফি চৌধুরী, ওই নীলা খানের এত অহংকার দম্ভ আমি ভাঙবই। চ্যালেঞ্জ নিয়েছি তো আমি, তাই আমাকে তার কাছে যেতেই হবে।
14 দিন পর আশফির অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। আজকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে। ওদিকে অস্ট্রেলিয়ান আদিবাসী জঙ্গলিরা জঙ্গলের পাশে নীলাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে জঙ্গলের ভিতর তাদের আস্তানায় নিয়ে যায়। চলবে।